স্টুডেন্টস দেখো, আজকে আমি তোমাদেরকে এই যে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ 2025-এর ফিজিক্যাল সায়েন্সের কিছু সাজেস্টিভ কোশ্চেন আনসার করে দিচ্ছি। তোমরা ভালো করে দেখতে থাকো। আচ্ছা, সবচেয়ে প্রথমে দেখো, আমি তোমাদের এখানটার আরামবাগ গার্লস হাই স্কুলটা চয়েস করেছি, হুগলির। এখান থেকে একটা প্রথম কোশ্চেন দেখো দিয়েছে, অ্যাটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয়, দেখো অপশানগুলো দেওয়া রয়েছে। তা এখানে এটা হবে হচ্ছে বার্নৌলির নীতি, তাই তো? আচ্ছা, কোনো বস্তুর ঘনত্ব হলো, দেখো এটার মধ্যে যেগুলো অপশানগুলো দেওয়া আছে, ভর বাই আয়তনটা হবে। আচ্ছা, কার ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যাবে? দেখো অপশানগুলো দেওয়া রয়েছে। টিন্ডাল এফেক্ট দেখা যায় হচ্ছে সাধারণত কোলয়েডের ক্ষেত্রে। তাহলে উত্তরটা হবে হচ্ছে আমাদের এখানে এই স্টার্চের দ্রবণ, তাই তো? আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে কোনটি দ্রাব্যতা হ্রাস পায়? এখানে দ্রাব্যতা হ্রাস পায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে, এটা মনে রাখবে। এরপরে দেখো রয়েছে কোনটি ক্ষারক নয়? তা ক্ষারক নয় এখানে দেখো, এইখানে যেগুলো ওএইচ থাকলে যে ক্ষারক হয় তা নয়। এই যে ইথাইল অ্যালকোহল, এটা অ্যালকোহল কিন্তু সামান্য অ্যাসিডিক প্রপার্টি রয়েছে, এটা ক্ষারক নয়। আচ্ছা, এরপর দেখো দেওয়া রয়েছে যে একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে, তার পিএইচ কত হবে? লালকে নীল করছে মানেই সেটি ক্ষারকীয়, তার পিএইচটা হবে হচ্ছে তাহলে এখানে 10। 7 তো নিউট্রাল, 1 আর 4 তো অ্যাসিডিক। আচ্ছা, 1000 ওয়াট মানে কত হর্স পাওয়ার? 1000 ওয়াট মানে তুমি দেখবে এখানে একটা ক্যালকুলেশন করতে হয়, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এই যে 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। তাহলে সেই হিসেবে দেখতে গেলে তোমার মানে 1000 ওয়াট হচ্ছে 1000 বাই 746 হর্স পাওয়ার। এটা ক্যালকুলেশন করে দেখবে 1.34 হর্স পাওয়ার মতন আসছে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে যে বিয়েরটা 1.34। আচ্ছা, জেড ইকুয়াল টু কার্যবাহী ক্ষমতা হলে জেড কি? দেখো অ্যাকচুয়ালি এটাও একটা ফর্মুলা তোমাদের বলে দিই। দেখো এই যে পাওয়ার হচ্ছে গিয়ে ডাব্লু বাই টি, তাহলে সেই হিসেবে দেখলো কোনাকুনি গুণ করলে টি ইকুয়াল টু ডাব্লু বাই পি হয়, অর্থাৎ কার্যবাহী ক্ষমতা। তাহলে দেখো এখানে তোমাকে কোশ্চেনে দিয়েছে হচ্ছে এই যে কার্যবাহী ক্ষমতা, তাহলে এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি সময়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো এখান থেকে আমি তোমাদেরকে আরও কয়েকটা একটু অন্য কিছু বড় ধরনের কোশ্চেন তোমাদের করে দিচ্ছি। এখানে এই যে নেক্সট দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে দু একটা করে দিচ্ছি তোমাদের। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? তো দেখো এখানে দেখবে সাধারণত এই তোমার এই বিকৃতিটাই মৌলিক। ঠিক আছে। আচ্ছা, পৃষ্ঠটানে মাত্রীয় সংকেত, এই যে লেখো লিখে দিয়েছি m(t⁻²). ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল লবণের সংকেত হলো, তো গ্লোবাল লবণ হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম সালফেট ডট 10H2O। ঠিক আছে। আচ্ছা, সুপার ফসফেট অফ লাইম তৈরি করতে কোন অ্যাসিড লাগে? ফসফেট আছে মানে বুঝতেই পারছো সুপার ফসফেট। আচ্ছা, সুপার ফসফেট অফ লাইম এটা, তাহলে এই যে সুপার ফসফেট অফ লাইম এটা তৈরি করতে গেলে আমাদের সাধারণত সালফিউরিক অ্যাসিডই লাগে, H2SO4। আবার তোমরা কোনো কোনো ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডও লিখতে পারো, কাটা যাবে না, তবে সালফিউরিক অ্যাসিড লেখাটাই বেটার। ঠিক আছে। আচ্ছা, বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত? এই বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্বটা আমি তোমাদের ধরে একটু এই পাশটা করে লিখে দিচ্ছি, দেখো এখানটা করে। এটা হচ্ছে 10⁻, মানে এটা এখানে লিখছি 10⁻⁻7 মোল প্রতি লিটার। ঠিক আছে, বিশুদ্ধ জলের H+ আয়নের গাঢ়ত্ব। আচ্ছা, একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। আমি সংকেতটা লিখছি, নামটা মুখে বলে দিচ্ছি, দেখে নাও। সেটা হচ্ছে গিয়ে PbOHCl। ঠিক আছে, PbOHCl, এটার নাম হচ্ছে গিয়ে লিখে রাখো বেসিক লেড ক্লোরাইড। তোমরা ইচ্ছা করলে এটাকে এরকম ZnOHClও লিখতে পারো, এটার নাম হচ্ছে গিয়ে বেসিক জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই দুটো কোশ্চেন আনসার লিখে রাখবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়ে যায়? তা দেখো, কোনো একটা বল প্রয়োগ করলাম আর সরণ তার হচ্ছে, এদের মধ্যে দেখবে যে মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয় তখন দেখবে কৃতকার্যটা শূন্য হয়ে যায়। কারণটা কি? দেখবে যে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের FS cos 90 ডিগ্রি, কারণ 90 cos 90 ডিগ্রি মান তো তোমরা জানো যে শূন্য হয়, তাহলে সেটা শূন্য হয়ে যায়। আচ্ছা, শক্তি একটি ভেক্টর রাশি, এটা ভুল, শক্তি একটা স্কেলার রাশি, তাহলে এটা সত্য মিথ্যা লেখো, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি তোমাদেরকে এই পার্টটার অবজেক্টিভগুলো করে দিলাম। এবার বড় কোশ্চেনগুলো সাজেস্টিভ হিসেবে নিয়ে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি, অঙ্ক দু একটা করে দিচ্ছি, একটু দেখতে থাকো। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? তোমরা এটার উত্তরটা ভালোভাবেই জানো, বার্নৌলি থিওরি দিয়ে তোমরা করতে পারবে। ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি ব্যাখ্যা করো। এখানে এই যে
গ্রেটার দেন এফ, ডাব্লু লেস দেন এফ এবং ডাব্লু ইকুয়াল টু এফ এর যে তিনটে ফর্মুলা আছে সেটা পুরো ব্যাখ্যা করতে হবে। তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় তরলের জন্য চাপের রাশিমালা নির্ণয় করো। অর্থাৎ এই যে পি ইকুয়াল টু যে এইচ ইন্টু ডি ইন্টু জি, কোনো কোনো বইতে এইচ ইন্টু রো ইন্টু জি আছে, এই প্রমাণটা দেখবে একটা সুন্দর করে ছবি এঁকে করা আছে, এটা করে দেখাতে হবে। আচ্ছা, এগুলো 2 নম্বরের প্রশ্ন। টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব যে দেখবে সাধারণত কোলয়েডিয়াল সাবস্টেন্সের ক্ষেত্রে, যেগুলো কোলয়েডীয় বস্তু তাদের মধ্যে আলো ফেললে ওটা চকচক করে, আলোটা প্রতিফলিত হয়, এটাই টিন্ডাল প্রভাব। ক্ষারকীয় অক্সাইড কাকে বলে তো পেয়ে যাবে। একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো। ক্ষারকীয় অক্সাইডের নাম হিসেবে তুমি সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যে কোনো একটা নাম লিখতে পারো। আমি সংকেত লিখে দিলাম, তোমরা নাম যেখানে একটা লিখে দেবে। আচ্ছা, গাঢ় এনএইচের দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ ফোটালে কী হবে? গাঢ় এনএইচ ও অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলে তোমার দেখবে সমীকরণ সহ লেখো। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আর এনএওএইচ এই দুটো রিয়াকশান করবে দেখো জলের উপস্থিতিতে, তারা সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, এটাকে ব্যালেন্স করে নিতে হবে। এখানে সব কটাকে 2 বসিয়ে দাও, আর লাস্টেই হাইড্রোজেনে 3 বসিয়ে দাও, তাহলে দেখে ব্যালেন্সটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রযুক্ত হলে সরণ হলো 10 মিটার, কৃতকার্যের মান কত? তা 60 নিউটন বল দেওয়া আছে, তাহলে এখানে এফ দেওয়া আছে 60 নিউটন, সরণ হচ্ছে এস দেওয়া আছে 10 মিটার, তাহলে কৃতকার্যের ফর্মুলা কী ছিল? ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এখানে এফ 60, এস 10, তাহলে 600 জুল কৃতকার্য হলো। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কিছু বড় প্রশ্ন রয়েছে। ইয়ং গুণাঙ্ক কী? এগুলো সব তোমাদের 3 নম্বরের প্রশ্ন। ইয়ং গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 40, 30 গ্রাম লবণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটা জল লাগবে? খুব ভালো করে দেখো, 40 গ্রাম লবণ লাগে 40 গ্রাম লবণ দ্রবীভূত 100 গ্রাম জলে, তাহলে 40 গ্রাম লবণ দ্রবীভূত 100 গ্রাম জলে, তাহলে 1 গ্রাম হচ্ছে 40/100/40, তাহলে 30 গ্রাম দ্রবীভূত কতটা জল লাগবে? এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আমরা এই 300 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 75 গ্রাম জল লাগবে। ভালো করে কোশ্চেনটা অ্যান্সারটা বুঝে নাও। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, এরপরের দেখো এসআইতে কার্যের পরম একক কি? তোমরা তো এগুলো জানো, এগুলো কোনো সমস্যা কিছু নেই। এই যে পি ইকুয়াল √2mE প্রমাণগুলো দেখতে হবে। গতিশক্তি কাকে বলে? সমস্যার কোনো জায়গা নেই, বইতে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। এই অঙ্কটা আমি ছোটো করে একটু করে দিচ্ছি। 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার গতিশক্তি কত হবে? দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি। কি বলা হয়েছে এখানে? 2 মিটার ভরের একটি বস্তু, 2 কেজি ভরের বস্তু 10 মিটার বেগে গতিশীল, তাহলে বস্তুটার ভর বলেছে এম 2 কেজি, আর গতিশীল বলেছে কত? 10 মিটার, তাহলে ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে গতিশক্তির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি সমান সমান ½ mv², তাই তো? তাহলে এখানে ½ × 2 × 10 স্কোয়ার, এই 2 2 কেটে গেল, তারা দেখো 100 জুল গতিশক্তি হবে। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা হবে হচ্ছে আমাদের 100 জুল। একটি বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে, যদি বাল্বটি 5 মিনিট জ্বলে তাহলে বাল্বটি কী পরিমাণ কৃতকার্য করবে? তা দেখো এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে মানে কি? তাহলে বাল্বের গায়ে ডাব্লু অর্থাৎ এই যে পাওয়ারটা হচ্ছে 60 ওয়াট, আর কতক্ষণ জলে বলেছে? 5 মিনিট জলে, তাহলে সময় দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 মিনিট। 5 মিনিট মানেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 5 × 60 অর্থাৎ 300 সেকেন্ড বাল্বটা জ্বলেছে। তা 300 সেকেন্ড যদি জ্বলে তাহলে কৃতকার্যের ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু P/W/T, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু কী হবে? P × T, তাই তো? ডাব্লু ইকুয়াল টু P × T হবে। তাহলে P × T করলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি? P হচ্ছে 600 ওয়াট, আর 300 সেকেন্ড কৃতকার্য করেছে, তাহলে এখানে দেখো 18,000 জুল ও এখানে কাজ করবে। তাহলে 300 সেকেন্ডে মোট 5 মিনিট চললে 18,000 জুল কৃতকার্য করবে। তাহলে বাল্বটা কী পরিমাণ কাজ করবে বেরিয়ে গেল। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো তোমাদেরকে আমি এই একটা স্কুলের প্রশ্নোত্তর সম্পূর্ণ প্রায় সমাধান করে দিলাম। কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা জানিও। আচ্ছা দেখো, এরপর তোমাদের একটা বড়াভিসা হাই স্কুলের কোশ্চেন তোমাদের সলভ করে দিচ্ছি। এটা একটু অবজেক্টিভগুলো দেখে নাও ভালো করে। 1 এওমিউমের মান দেখো এখানে যেগুলো দেওয়া আছে, এই যে 1.166 - 23 গ্রাম হবে, এই 23-এরটা হবে। ঠিক আছে। আচ্ছা, এক অণুর সংখ্যা সবচেয়ে বেশি এখানে কোনটাতে আছে? যদি ক্যালকুলেশন করে দেখা যায়, দেখো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেনে যেহেতু ভর সবচেয়ে বেশি,
অণুর সংখ্যা যখন একই ভরের হয়, যার মলিকুলার ওয়েট সবচেয়ে কম হয়, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে অণু সংখ্যাটা বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, একটা নিরেট বস্তু জলে তার 4/5 অংশ নিমজ্জিত হয়ে ভাসে, তাহলে বস্তুটা ঘনত্ব কত হবে? তা এই অঙ্কটা করতে গেলে তোমাদের দেখো একটা ফর্মুলা তোমাদের বলে দিই, তোমাদের বইতে অনেক সময় থাকে না। সেটা হচ্ছে গিয়ে কোনো বস্তু, মানে ধরো এরকম আইস, ধরো জলে ডুবে রয়েছে, এই আইসটা যদি পুরোটার ভলিউম যদি ক্যাপিটাল ভি আর জলে যতটা ডুবে রয়েছে সেই অংশটার ভলিউম যদি আমরা স্মল ভি ধরি, তাহলে দেখো এখানে একটা ফর্মুলা আছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে গিয়ে রো এস বাই রো এল। এই এস হচ্ছে সলিডের, মানে এই জিনিসটার ঘনত্ব, আর এটা হচ্ছে লিকুইডের ঘনত্ব। তাহলে এই স্মল ভিটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে, দেখো এই যে অঙ্কটার মধ্যে এই যে 4/5 অংশ, অর্থাৎ এই যে স্মল ভিটাই হচ্ছে 4/5 ক্যাপিটাল ভি। তাহলে দেখো স্মল ভিটা হচ্ছে 4/5 ক্যাপিটাল ভি, আর নিচে ক্যাপিটাল ভি রইল। রো এসটা আমাকে বার করতে হবে, আর লিকুইড মানে জল, জলের হচ্ছে কি 1, তাহলে কেটে গেলে দেখো তাহলে রো এস এর ভ্যালুটা হচ্ছে 4/5, 0.8 গ্রাম পার সিসি। আমি জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি হিসেবে ধরেছি। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে এই ডিটা হচ্ছে আমাদের অপশান। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রীয় সংকেত যা দেওয়া আছে, এটা হবে অ্যান্সার, m⁻²। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে যে গ্যাসটি বোতল থেকে বুদবুদ আকারে বেরিয়ে আসে সেটি হলো এই যে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, অ্যাসিড ক্ষার উভয়ের বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা এমন একটি ধাতু হলো, দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে এইগুলোর মধ্যে, এতগুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড এরাই তো করে। একটি দ্রবণের মিথাইল অরেঞ্জ যুক্ত করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির পিএইচ, দেখো মিথাইল অরেঞ্জকে হলুদ করছে, তারা হচ্ছে ক্ষারীয়, আর ক্ষারীয় হতে গেলে তার পিএইচ হতে হবে 7-এর থেকে বেশি, তাহলে সিটা হবে অপশান, তাই তো? আচ্ছা, কোনো একটি বস্তুর ভর এম এবং গতিশক্তি ই হলে তার রৈখিক ভরবেগ হবে এই √2m। এটা মুখস্থ তোমাদের আশা করি আছে। ঠিক আছে, আমি এরপর আর কয়েকটা বড় প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখবে। ঠিক আছে, যেমন ধরো এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? এটা আমি একটু করে দিচ্ছি, তোমাদের অঙ্কগুলো আমি করে দিচ্ছি। দেখো এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44, তাহলে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। আর এখানে দিয়েছে কি দেখো 2.2 গ্রাম, তাহলে 2.2 গ্রামের কত হবে? তাহলে 22.4 ইন্টু 2.2 বাই 44। তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একটা 10 নিয়ে আসি, কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলে এটা 11.2, অর্থাৎ 1.12 লিটার। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এটাকে ঐকিক নিয়মে ভাষায় লিখে করবে, 1.12 লিটার এটা উত্তর হবে। আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের শতকরা ভরগত পরিমাণ কত? এটাও ভালো অঙ্ক। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মোট 44, কার্বন আছে হচ্ছে 12, তাহলে ইন্টু 100, তাহলে যা আসবে এটা ক্যালকুলেট করে নাও, 4 দিয়ে কাটলে এটা 3, 11, তাহলে 300/11, ভাগটা আমি আর করছি না, তবে এত পার্সেন্ট হবে মোটামুটি, তোমরা ক্যালকুলেশনটা করে নিও। বার্নৌলির নীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? পৃষ্ঠটানের মাত্রীয় সংকট লেখো, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি, আর আপেক্ষিক গুরুত্ব তোমার 7.80 হবে, ঘনত্বটা থাকে না। উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও, এ তো অনেক সহজ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, যেটা ইচ্ছা লিখতে পারো এগুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। আমি এই যে সংকেতটা লিখেছি NaHCO3, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। ক্ষারকীয় লবণের নামটা এই যে PbOHCl, বেসিক লেড ক্লোরাইড, এটা তো আগেও পড়ে হলাম, বেসিক জিঙ্ক ক্লোরাইড লিখতে পারো। 1 কিলোওয়াট আওয়ার কত? 1 কিলোওয়াট আওয়ার মানে দেখবে এটা তো 1 BOT বলে, তাই না? এটা একটা তোমার এই বোর্ড অফ ট্রেড ইউনিট, এগুলো দেখবে তোমার এক্ষেত্রে এখানে কি আসছে দেখো, 1 কিলোওয়াট হচ্ছে 1000, আর 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1000 ওয়াট মানে হচ্ছে কি 1000 জুল পার সেকেন্ড, আর 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেলে দেখো এত জুল। তাই এটাকে কোনাকুনি গুণ করে দেখো 36 পরে 5টা 0, অর্থাৎ 3.6 10⁶ জুল, ক্যালকুলেশন করলে এটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 1.7 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তা দেখো এখানে আমি এটা ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো 1.7 গ্রাম অ্যামোনিয়া, তো তাহলে অ্যামোনিয়া তো বেসিক্যালি 34 গ্রাম, তাহলে অ্যামোনিয়া যদি 34 গ্রাম হয় তাহলে
তাতে তোমার মোট অণুর সংখ্যা হচ্ছে 6.023 বা 22 যাই দেখো না কেন 10⁻23, এটা হচ্ছে মোট অণুর সংখ্যা। তাহলে এটা হচ্ছে অণুর সংখ্যা, তাই তো? আচ্ছা, তাহলে 1.7 গ্রামে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বলেছে। দেখো একটা অ্যামোনিয়াতে তাহলে অণুর সংখ্যা যদি এটা হয়, তাহলে ওর এখানে 1.7 গ্রামে অণুর সংখ্যা কত হবে? 34 ইন্টু 1.7, তাই তো? তাহলে এতগুলো মোট অণু আছে। আর এক একটা অণুতে হাইড্রোজেন পরমাণু কটা করে আছে? 3টে করে হাইড্রোজেন পরমাণু আছে, কারণ দেখো NH3, তাহলে এখানে মোট 3 দিয়ে গুণ হবে। আমি সংক্ষেপে করে দিলাম, তোমরা এটা লিখে লিখে করবে। তাহলে এখান থেকে পয়েন্টটা তুলে দিলে দেখো নিচে একটা 10 আসে, এই 17 দিয়ে এটা কাটলে হচ্ছে আমাদের 2, আর এখানে এটাকে 2 দিয়ে ভাগ করে নেবে, এটা 3.011, 3.011কে 3 দিয়ে গুণ করে দেখো 9.033, আর এই 10টা এখানে ভাগ হলে দেখো 10⁻22। এই এত সংখ্যক হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1.7 গ্রাম অ্যামোনিয়াতে। দেখো কারা ভালো করে বুঝতে পারোনি ভালো করে বুঝে নাও। মোট প্রথমে অণুর সংখ্যাটা বার করেছি 34 গ্রামে, তাহলে 1.7 গ্রামে কত সেটা বার করলাম। তাহলে মোট অণুর সংখ্যার পরে একটা অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 3টে, তাকে 3 দিয়ে গুণ করেছি, এবার ক্যালকুলেশন। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো দিয়েছে এসটিপিতে 112 লিটার কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু সংখ্যা। তো একই টাইপের কোশ্চেন, অনেকটা একই ধরনের কোশ্চেন, আমি একটা করে দিচ্ছি দেখো তোমাদেরকে। তা এখানে বলেছে কোশ্চেনটা আরেকবার দেখে নিই। 112 লিটার কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু। ধরো কার্বন ডাইঅক্সাইডের 22.4 লিটারে অণুর সংখ্যা ওই অ্যাভোগাড্রো 6.022 10⁻23, তাই তো? তাহলে অক্সিজেন পরমাণু তাহলে কটা হবে? ইন্টু 2, দুটো অক্সিজেন পরমাণু প্রত্যেকটা অণুতে। তাহলে এবার দেখো 122.4 লিটার যদি এটা হয়, তাহলে 1 লিটারে ডিভাইডেড বাই 22.4, তাহলে 112 লিটারে কত হবে? ইন্টু 112। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করে নাও। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তাও বলে দিচ্ছি, দেখো এটাকে গুণ করলে তোমরা এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলে উপরে 10 নিয়ে নাও, দেখো এটা এটার সঙ্গে কেটে যাবে, তাহলে 6.022 10⁻24 হবে, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 112 লিটারে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু সংখ্যাটা বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড 40 গ্রাম জলে 25 গ্রাম কোনো লবণ দ্রবীভূত হলে দ্রাব্যতা কত? সোজা কোশ্চেন, এটা আমি এখানেই করে দিচ্ছি। দেখো 40 গ্রাম জলে 25 গ্রাম লবণ, তাহলে 100 গ্রাম জলে কতটা? তাহলে 40 গ্রামে 25 গ্রাম লবণ দ্রবীভূত হয়, তাহলে 1 গ্রামে 40/25, তাহলে 100 গ্রামে কত? এবার এটা ক্যালকুলেশন করে নেবো আমরা। দেখো এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12.5, তাহলে 12.5 ইন্টু 5 কত হবে? 5 5 25, 60 দিয়ে 62.5 গ্রাম। তাহলে এই 62.5 গ্রাম হবে হচ্ছে গিয়ে লবণটার দ্রাব্যতা। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন দিয়েছে একটা ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট। ভালো করে দেখো, 200 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচুতে তুলতে তার কত সময় লাগবে? ধরে নাও জি এর মান দেওয়া রয়েছে। এটা খুব ভালো কোশ্চেন, আমি এটা সলভ করে দিচ্ছি, দেখে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু পেতেও পারো। দেখো আরেকবার বলে দিই, এখানে এই যে পুরো ক্যালকুলেশনটা তোমাদের আগে বার করতে হবে, আমি তোমাদের এখানে একটা ক্যালকুলেশন করে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। দেখো ইঞ্জিনের ক্ষমতা দিয়ে দিয়েছে 10 কিলোওয়াট, অর্থাৎ পিটা হচ্ছে 10 কিলোওয়াট, অর্থাৎ এখানে এটার মানে আমি ধরে লিখি 10 কিলোওয়াট মানে হচ্ছে গিয়ে 10,000 ওয়াট, তাই তো? অর্থাৎ সেকেন্ডে এটা 10,000 জুল কৃতকার্য করবে। আচ্ছা, এবার আমাকে যে কৃতকার্যটা করতে হবে সেটা কত? 200 কেজি ভরের একটা বস্তু 40 মিটার উঠতে হবে, তাহলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে গিয়ে 200 কেজি ভরের বস্তু এম ইন্টু জি ইন্টু এইচ, তো ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি তো দেওয়া আছে 10, আর এইচ হচ্ছে 40 মিটার। তাহলে কৃতকার্যটা করতে হবে দেখো কত? এই এত জুল পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে আমাদের সময়ের ফর্মুলা কী ছিল? W/P। এবার ডাব্লু আমার এখানে এটা 200 ইন্টু 10 ইন্টু 40 গুণ করার প্রয়োজন নেই, আর এইখানে পিটা হচ্ছে আমাদের 10,000, তাই তো? এবার কাটাকাটি করে নাও, 1 2 3 4, 1 2 3 4, শূন্যগুলো কেটে গেল, দেখো এই যে 8 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। আমি সংক্ষেপে করে দিলাম তোমাদের এখানে, ভালো করে দেখে নাও। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তোমার এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা পুরোপুরি হয়ে যাবে। পুরো ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি এখানে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা,
এরপরে আবার সেই বার্নৌলি উপপাদ্য আছে, গাণিতিক রূপটি লেখো, এটা তো তোমরা বইতে পেয়ে যাবে। ধারাবাহিক প্রবাহ কাকে বলে, সাইফনের একটি ব্যবহার, সব পেয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড কীভাবে শনাক্ত করবে তার সমীকরণ লেখো, HCl এর শনাক্তকরণ সমীকরণ লেখো, বইতেই আছে। তা আমি বলে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়, বেরিয়াম ক্লোরাইড, তাই তো। H2SO4 কে বেরিয়াম ক্লোরাইড দিয়ে ব্যবহার করলে এই যে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পড়ে, তাই তো, এই বেরিয়াম সালফেট সাদা পদক্ষেপটা পড়ে। আর HCl কে শনাক্ত করতে গেলে দেখবে ওটা আমার সিলভার নাইট্রেট নিতে হয়। এই সিলভার নাইট্রেট নিলে HCl এর সাথে বিক্রিয়া করলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে, তাই তো। এবং এই সিলভার ক্লোরাইডের এটা গাঢ় নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়, তাহলে এটা প্রমাণিত করে। তাহলে এই দুটো সমীকরণ দিতে হবে এবং প্রমাণটা লিখে দেবে। আচ্ছা, এরপরে দেখো আরও কয়েকটা বড় কোশ্চেন রয়েছে। আমি তোমাদের ভিডিওটা বেশি বড় করব না, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। কারো কোনো জায়গায় সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও। টেস্ট পেপার থেকে বেছে বেছে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা আস্তে আস্তে সলভ করতে থাকো। আশা করছি এই ধরনের প্রশ্নগুলো সলভ করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কোশ্চেন কমন পাবে। সবাই ভালো থেকো।